মঞ্জুরি, আজ আপনি আমার চোখের সামনে এই ছেঁড়া কাপড়ে মাথা নিচু করে বসে আছেন। আপনি তো বলেছিলেন আমাকে ভিখারিনী বানিয়ে পথে পথে ঘোরাবেন। আজ বিধাতার কি অদ্ভুত বিচার দেখুন, আপনি নিজেই এক মুঠো ভাতের জন্য আমার বাপের বাড়ির দরজায় এসে ভিক্ষে চাইছেন। চারুলতা, তুই আমাকে যা খুশি বল। তুই চাইলে এই সেনাপতিকে দিয়ে আমার গলাটা কেটে ফেল, আমি আর এই খিদের জ্বালা সহ্য করতে পারছি। চারু, আজ সারাদিন তোমার তাঁত বিদ্যালয়ে ছিলাম। তুমি যেভাবে কাজগুলো গুছিয়ে রেখেছো তা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমি সবার সাথে কথা বলেছি। এই নিন, আমরা আপনার জন্য আর এই বিদ্যালয়ের সবার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছি। তোরা এসেছিস ভ্যাবলা, খুব ভালো করে। জেসমিন, তোর পেটের মেয়ে মধুবালা, ও কি সত্যি আমাদের না খাইয়ে মারবে? একবার গিয়ে ওকে বল না আমাদের একটু অন্য কাজ দিতে। মধুপুর রাজপ্রাসাদের বিশাল বাগান, সকালের মিষ্টি বাতাস বইছে। চারুলতা ধীর পায়ে বাগানে ফুল দেখছে, তার মুখে এক পরম শান্তির ছাপ। মহারাজ মধুরাজা হাসি মুখে তার দিকে এগিয়ে এলেন। চারুমা, আজ সকালে তোমাকে এত স্নিগ্ধ আর সুন্দর লাগছে যে মনে হচ্ছে পুরো মধুপুর রাজ্যের আলো তোমার মুখে এসেই পড়েছে। রাতে তোমার ভালো ঘুম হয়েছিল তো? খুব ভালো ঘুম হয়েছে বাবা। মায়ের হাতের আদর আর নিজের পুরনো ঘর পেয়ে আমার মনটা একদম শান্ত হয়ে গেছে। কিন্তু বাবা, আপনি এত সকালে উঠে পড়েছেন যে? আমি তো সকাল সকাল রাজ্যের সব খবর নিয়েছিলাম চারু। জানো মা, তাঁতিপল্লী থেকে খবর এসেছে রূপমঞ্জরি আর মধুবালা নাকি সকাল থেকে চরকায় বসে সুতো কাটছে। খসখসে সুতোয় ওদের আঙুল কেটে গেছে, তবুও ওরা এক মুঠো ভাতের আশায় মাথা নিচু করে কাজ করে যাচ্ছে। এটাই তো জীবনের আসল শিক্ষা বাবা। ঘাম জড়িয়ে এক মুঠো ভাত জোগাড় করার যে কি কষ্ট তা আজ ওরা বুঝতে পারছে। ওদের হাতের ওই রক্তের দাগই ওদের মনের সব কালো দাগ মুছে দেবে। তুমি সত্যিই অসাধারণ চারু। কাল দরবার কক্ষে আমি রাগে অন্ধ হয়ে ওদের শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি তোমার দেওয়ার শাস্তি মৃত্যুর চেয়েও অনেক বড়। তুমি ওদের শুধু শাস্তি দাওনি, তুমি ওদের জীবনের আসল মানে বুঝিয়ে দিয়েছো। মৃত্যু কোনো সমাধান নয় বাবা। আমি চাই ওরা বেঁচে থেকে বুঝুক যে ক্ষমতা আর অহংকার দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না। আপনি ওদের কথা ভেবে নিজে মন খারাপ করবেন না। জেসমিন আর রাজেশ কোথায় বাবা? ওদের তো সকাল থেকে দেখলাম না। ওরা তো সকাল সকাল সীমানার পাহারার ব্যবস্থা দেখে গেছে। তুমি শুধু বিশ্রাম নাও মা। আর হ্যাঁ, হেমরাজ্য থেকে রাজপুত্রের কোনো খবর এলো কি? কাল তো বেচারা খুব মন খারাপ করে বিদায় দিল। আমি জানি বাবা, রাজপুত্র নিশ্চয় এখন মন খারাপ করে বসে আছে। তবে জয়ামার যোগু বাবা ঠিক ওনাকে সামলে নেবে। আমার আমার এই কয়েকটা দিন এখানে এভাবে খুব শান্তিতে কেটে যাবে। বাগানের এই শান্ত পরিবেশে পিতা ও কন্যার এই গভীর আলাপের মধ্য দিয়ে চারুলতার নেওয়া অসামান্য সিদ্ধান্তের পূর্ণতা প্রকাশ পেল। দুই রাজ্য এখন সব অন্ধকার পেছনে ফেলে শুধু সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। সকালবেলা হেম মধুরাজ্যের রাজপ্রাসাদে যোগু মোড়লের কক্ষ। জয়া, তুমি আজ সকালে রাজপুত্র অরুণকে কিছু খেতে দিয়েছো তো? কাল রাত থেকে ছেলেটার মুখটা একদম শুকিয়ে আছে। চারু মধুপুরে যাওয়ার পর থেকে রাজপুত্র যেন একদম অনাথ হয়ে গেছে গো। দিয়েছি গো দিয়েছি, কিন্তু রাজপুত্র কি কিছু খেতে চায়? আমি নিজের হাতে খাবার মেয়েকে খাইয়ে দিতে গেলাম, তাও দুলোকমা খেয়ে উঠে পড়লো। আমাকে বললো জয়া মা আমার গলা দিয়ে খাবার নামছে নে। চারু ওখানে ঠিক মতো খাচ্ছে কিনা সে চিন্তাতেই ছেলেটা অস্থির হয়ে আছে। ভালোবাসা এমনই হয় গো জয়া। চারু আর অরুণের এই টান দেখলে আমার বুকটা গর্বে ভরে যায় গো। কিন্তু রাজপুত্রকে তো এভাবে না খেয়ে থাকলে চলবে না। তুমি আজ দুপুরে ভ্যাবলাকে ডেকে ওর পছন্দের কিছু রান্না করতে বলো। রাজপুত্র অরুণ ধীর পায়ে সেই কক্ষে এলো। বাবা, মা, আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। ঠিক আছে মানে? তোমার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো রাজপুত্র? একদিনে তোমার চোখ মুখ সহ বসে গেছে। চারু কি তোমাকে এই কথা বলে গিয়েছে? চারু তো বলে গিয়েছে তুমি যেন নিজের শরীরের যত্ন নাও। আমি তো চেষ্টা করছি জয়মা, কিন্তু এই বিশাল রাজপ্রাসাদে আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু চারুকে দেখতে পাই। মনে হয়
ওই বারান্দায় চারু দাঁড়িয়ে আছে, ওই বাগানে চারু হাঁটছে। ওকে ছাড়া আমার সব সময় একদম একা একা কাটছে মা। সময় কাটানোর তো অনেক উপায় আছে রাজপুত্র। তুমি শুধু প্রাসাদের ভেতরে বসে থাকলে তো মন খারাপ হবেই। তুমি বরং একবার রাজ্যের বাইরে বেরিয়ে এসো। স্যারও তোমাকে তাঁত বিদ্যালয়ের কাজ বলে দিয়ে গিয়েছিল না, তুমি সেখানে গিয়ে একটু সময় কাটাও। মেয়েগুলোর কাজ দেখো, এতে স্যারও খুশি হবে আর তোমার সময়টাও কেটে যাবে বাবা। আপনি একদম ঠিক বলেছেন বাবা। আমি যদি এভাবে ঘরে বসে থাকি তাহলে চারুর দেওয়া দায়িত্ব পালন করা হবে না। চারুও তার তাঁত বিদ্যালয়কে নিজের সন্তানের মতো ভালোবাসে। আমি আর সারাদিন ওখানেই কাটাবো। বিদেশি বণিকদের যে কাপড়ের চালান দেওয়ার কথা ছিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো তদারকি করব। এই তো সুন্দর কথা বলেছো। তুমি কাজে মন দিলে দেখবে দিনগুলো কেমন চোখের পলকে কেটে যাবে। সারু তো আর আমাদের কাছে কদিন পরে ফিরে আসবে। বিধাতা আমাদের এই সংসারকে এখন অনেক শান্তিতে রেখেছে। তুমি আর অকারণে মন খারাপ করে থেকো না। মধুপুর রাজ্যের তাঁতপল্লী, দুপুরে প্রখর রোদ। রূপমঞ্জরি এবং মধুবালা চরকায় সুতো কাটছে। মধুবালা, আমার হাত আর চলছে না। এই গরমে মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত শুকিয়ে যাচ্ছে। এক ফোঁটা বাতাস নেই এই ভাঙা ঘরে। আমার খুব জল তেষ্টা পেয়েছে। জল তোর মাটির কলসিতে রাখা আছে রূপমঞ্জরি, উঠে গিয়ে খেয়ে নে। কিন্তু হাত থামাস না। তুই কি ভুলে গেছিস জেসমিনের কড়া নির্দেশ? আজকে সুতো বোনার কাজ শেষ না হলে দুপুরে আমাদের একদানা ভাতও দেওয়া হবে না। জেসমিন তোর পেটের মেয়ে মধুবালা, ও কি সত্যি আমাদের না খাইয়ে মারবে? একবার গিয়ে ওকে বল না আমাদের একটু অন্য কাজ দিতে। এই মোটা সুতো কাটতে কাটতে আমার হাতের চামড়া উঠে রক্ত ঝরছে। আমি তো জীবনেও এসব কাজ করিনি। তুই এখানে দিবা স্বপ্ন দেখছিস রূপমঞ্জরি। জেসমিন মন্ত্রী আর আমরা অপরাধী। কালকে তো জেসমিন আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে রাজপ্রাসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চারুলতা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে জঙ্গলে ফেলে দেয়নি, এটাই তো আমাদের পরম সৌভাগ্য। তুই হাতের রক্তের দিকে তাকাস না, পেটের খিদের দিকে তাকা। চারুলতা সত্যি বড্ড চতুর। ও আমাকে মেরে ফেললে আমি এক নিমেষে মুক্তি পেয়ে যেতাম, কিন্তু ও আমাকে জ্যান্ত রেখে তিলে তিলে মারছে। এই খসখসে সুতো, এই ঘাম, এই রোদ, এগুলো আমাকে রোজ মনে করিয়ে দিচ্ছে আমি একদিন রত্নগড়ের মহারানী ছিলাম। মহারানী ছিলি বলেই তো আজ তোর এই অবস্থা। তুই যদি অহংকার না করতিস তবে আজ তোকে এই মাটির ঘরে বসে ঘাম ঝরাতে হতো না। বিধাতা সব দেখছেন রূপমঞ্জরি। আমরা যেমন অন্ন কেড়ে নিতে চেয়েছিলাম, আজ আমাদের নিজেদের অন্ন জোগাড় করতে রক্ত ঝরাতে হচ্ছে। চুপচাপ কাজ কর, ওই তাঁতিমাসির আসার আবার সময় হয়ে গেল। মধুপুরের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা বিছানায় হেলান দিয়ে বসে আছে। রানী লতা একটি বাটিতে করে ফলের রস নিয়ে চারুলতাকে খাওয়াচ্ছে। চারু, তুই কিন্তু একদম খাচ্ছিস না। এইটুকু ফলের রস তোকে আমি কতক্ষণ ধরে খাওয়াচ্ছি বলতো? তোর বাবা সকালে কতগুলো তাজা ফল আনিয়ে রাখলো শুধু তোর জন্য। মা, আমার আর একদম খেতে ইচ্ছে করছে না। তুমি আমাকে সারা দিন শুধু খাওয়াতেই থাকো। আমি এখানে এসেছি একটু শান্তিতে ঘুরতে ফিরতে, আর তুমি আমাকে এই ঘরে বন্দি করে রেখে শুধু খাইয়েই যাচ্ছ। তুই এখন একা নস চারু, তোর ভেতরে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। আর তোর তো পুষ্টি দরকার। তুই কি চাস আমার নাতি বা নাতনি দুর্বল হয়ে জন্মাক? তোকে এখন আমি যা যা খেতে দেব তাই চুপচাপ খেয়ে নিবি, কোনো কথা বলবি না। আচ্ছা মা, আমি সব খাবো, কিন্তু তুমি আমাকে একটু বাগানে হাঁটতে যেতে দেবে? আমার না এই ঘরে বসে বসে বড্ড একঘেয়ে লাগছে। বিকেলের রোদ পড়লে আমি নিজে তোকে বাগানে নিয়ে যাব। তুই বরং এখন একটু ঘুমিয়ে নে। মন্ত্রী জেসমিন ধীর পায়ে সেই কক্ষে প্রবেশ করলো। দিদি, তুমি কি ঘুমোচ্ছিলে? আমি একটু পরে আসবো। না জেসমিন, আমি ঘুমোইনি। তুই আয়, এখানে বস তো। আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম। রাজ্যের সব কাজ ঠিক মতো চলছে তো? বিদেশি বণিকদের নতুন চুক্তিগুলো বাবা সই করেছে? হ্যাঁ দিদি, মহারাজ আজ সকালেই সব চুক্তি সই করে দিয়েছে। বাণিজ্যের দিক থেকে মধুপুর এখন অনেক সুরক্ষিত। আমি সব কাজ গুছিয়ে তবেই তোমার কাছে এসেছি। আমি জানতাম তুই সব সামলে নিতে পারবি, কিন্তু আমি তোকে অন্য একটা কথা জিজ্ঞেস করার জন্য ডাকছিলাম। তুই তো জানিস আমি কি জানতে চাইছি। আমি জানি দিদি, তুমি তাঁতিপল্লীর খবর জানতে চাইছো। তুমি একদম চিন্তা করো না দিদি, আমি নিজে প্রহরীদের দিয়ে সব খবর রেখেছি। ওরা দুজনই সকাল থেকে বসে সুতো কাটছে।
ওদের কোনো কষ্ট হচ্ছে না তো জেসমিন? আমি ওদের শাস্তি দিয়েছি ঠিকই, কিন্তু ওদের ওপর যেন কোনো অন্যায় না হয়। ওরা তো জীবনে কখনো কোনো পরিশ্রম করেনি। কষ্ট তো একটু হচ্ছেই দিদি, খসখসে শুধুই হাত কেটে যাচ্ছে, গরমে ঘাম ঝরছে, কিন্তু ওরা কাজ থামেনি। আমি দাদিমাসিকে বলে দিয়েছি ওরা যতটা শুধু বুনবে ওদের ঠিক ততটাই সম্মান দিয়ে যেন ভাত দেওয়া হয়। কোনো প্রহরী যেন ওদের গায়ে হাত না তোলে বা কটু কথা না বলে। তুমি একদম ঠিক কাজ করেছো জেসমিন। চারু ওদের কাজের শাস্তি দিয়েছে, অপমানের নয়। ঘাম ঝরিয়ে ভাত খাওয়ার যে কি আনন্দ সেটা সেটা ওরা এখন বুঝতে শিখুক। তুমি কিন্তু ওদের দিকে কড়া নজর রাখবে। হ্যাঁ জেসমিন, তুই নিজে হয়তো রোজ যাবি না, কিন্তু বিশ্বাসী প্রহরী দিয়ে খবর নিবি। ওরা যেন বুঝতে পারে যে সততার সাথে কাজ করলে এই রাজ্যে কেউ না খেয়ে মরে না। তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও দিদি, আমি তোমার শেখানো পথেই হাঁটছি। আমি কোনো অবিচার হতে দেব না। হেমমধু রাজ্যের নতুন তাঁত বিদ্যালয়। ভ্যাবলা এবং ক্যাবলা সেখানে বড় বড় হাড়ি নিয়ে উপস্থিত হয়েছে। বিদ্যালয়ের মেয়েরা কাজ করছে। রাজপুত্র অরুণ সেখানে দাঁড়িয়ে সব তদারকি করছে। রাজপুত্র মশাই, আমরা তো শুনেছি আপনি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছেন। এই নিন, আমরা আপনার জন্য আর এই বিদ্যালয়ের সবার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছি। তোরা এসেছিস ভ্যাবলা, খুব ভালো করেছিস। এরা সকাল থেকে অনেক পরিশ্রম করছে। বিদেশি বণিকদের চালানোর জন্য অনেক কাপড়ের দরকার। তোরা সবাইকে ভালো করে খেতে দে। আমরা তো সবাইকে পেট ভরে খাওয়াবোই রাজপুত্র মশাই, কিন্তু আপনিও তো সকাল থেকে কিচ্ছু খাননি। যোগ্য কাকা আমাদের বলে পাঠিয়েছে আমরা যেন আপনাকে নিজের হাতে খাইয়ে দিই। আমার এখন একদম খিদে নেই রে ক্যাবলা, তোরা সবাইকে খেতে দে। আমি এই কাপড়ের হিসাবগুলো মিলিয়ে নিই। সেটা কিন্তু একদম হবে না রাজপুত্র মশাই। আপনি যদি না খেয়ে থাকেন তবে তবে আমরা চারু দিদিকে গিয়ে সব বলে দেবো। কিন্তু দিদি কিন্তু আমাদের কড়া নির্দেশ দিয়ে গেছে আপনার খেয়াল রাখতে। তোরা দুজনে সত্যি চারুর মতো জেদি হয়েছিস। ঠিক আছে, দে আমাকে। রাজপুত্র মশাই, আপনি মন খারাপ করবেন না। আমরা তো শুধু ভাবছি দিদির বাচ্চাটা কবে আসবে। আমি তো ঠিক করেছি, আমি শালপাতা দিয়ে অনেক সুন্দর করে খেলনা বানাবো। ছোট একটা তলোয়ারও পাতা দিয়ে বানাবো। আপনি দেখবেন আপনার সন্তান কত সাহসী হবে। তোর পাতা দিয়ে বানানো তলোয়ার দিয়ে সে যুদ্ধ করবে ক্যাবলা? তোদের এই ভালোবাসা দেখলে আমার বুকের কষ্টটা অনেক কমে যায় রে। তোরা চারুকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি। আমরা তো দিদির জন্য জীবনও দিতে পারি রাজপুত্র মশাই। হেমমধু রাজ্যের পশুশালা। লালু আপন মনে জাবর কাটছে। কি রে লালু ভাই, রাজপুত্রকে আসতেই দেখেছিস? বেচারা চারুকে ছাড়া কেমন একা একা ঘুরে বেড়াচ্ছে। আমার তো বড্ড কষ্ট হচ্ছিল রে দেখে। হাম্বা, আমি দেখেছি রে সোনা পাখি। রাজপুত্র সকালে এদিকে এসেছিল, আমার গায়ে হাত বুলিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েও রইলো। আমাকে বলল, লালু তোর চারু তো চলে গেল, আমি এখন কার সাথে কথা বলবো? আমার তো শুনে চোখে জল চলে আসছিল রে। রাজপুত্রের মনটা বড্ড নরম রে ভাই। চারু ছাড়া উনি কিচ্ছু বোঝেন না। কিন্তু আমাদের তো রাজপুত্রকে একটু সঙ্গ দেওয়া উচিত। তুই এক কাজ করবি, রাজপুত্র যখন এদিকে আসবে তুই তখন একটু জোরে জোরে হাম্বা হাম্বা করে ডাকবি, লেজ নেড়ে ওনাকে আনন্দ দিবি। হাম্বা, আমি তো তাই করি রে সোনা পাখি। আমি রাজপুত্রকে বুঝিয়ে দিই যে চারু না থাকলেও আমরা সবাই ওনার পাশে আছি। আমি তো রোজ সকালেই যাই ভাই। আমি রাজপুত্রকে একলা হতে দেব না। বিধাতা আমাদের চারুকে এত বড় সুখবর দিয়েছে, এই সময়ে আমরা রাজপুত্রকে মন খারাপ করে থাকতেই দেব না। মধুপুরের রাজপ্রাসাদের বাগান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সেনাপতি রাজেশ বাগানের রাস্তা দিয়ে হাঁটছে। জেসমিন উল্টো দিক থেকে আসছিল। জেসমিন, তুমি কি তাঁতি পল্লীর খবর নিয়ে এলে? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ রাজেশ বাবু, আমি এইমাত্র দাদি মাসির কাছ থেকে খবর নিয়ে এলাম। ওরা সারা দিন কাজ করেছে, দুপুরে ওদের ভাত দেওয়া হয়েছিল। ওরা বিনা বাক্যাবায়ে সেই ভাত খেয়েছে, কোনো অশান্তি বা জেদ করেনি। এই রোদে আর গরমে পরিশ্রম করা ওদের জন্য অনেক কঠিন, কিন্তু এই শাস্তিটাই ওদের জীবনের আসল শিক্ষা। তোমার কি খুব কষ্ট হচ্ছে জেসমিন? আমি জানি মা যত খারাপই হোক
নিজের চোখের সামনে মাকে এভাবে ঘাম ঝরাতে দেখা কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়। কষ্ট তো হয় রাজেশ বাবু, রক্তের টান তো মুছে ফেলা যায় না। যখনই ভাবি আমার মা রত্নগড়ের মহারানী হয়ে জীবন কাটিয়েছে আর আজ একটা ছোট মাটির ঘরে বসে শুধু কাটছে, তখন বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় চারু দিদির কথা। দিদি কত উদার, দিদি তোদের মেরে ফেলতে পারতো কিন্তু বাঁচিয়ে রেখেছে। চারু দিদি পৃথিবীর সব থেকে মহান মানুষ জেসমিন। দিদির এই করুণাই তোমার মাকে একদিন আসল মানুষ হিসেবে গড়ে তুলবে। তুমি নিজের মনকে শক্ত রাখো জেসমিন, আমি তো সবসময় তোমার পাশে আছি। আমি জানি রাজেশ বাবু, আপনি পাশে আছেন বলেই তো আমি রাজ্যের এত বড় দায়িত্ব পালন করতে পারছি। আপনি আমাকে সবসময় এইভাবেই সাহস যোগাবেন। রাতের বেলা হিমমধু রাজ্যে রাজপুত্র অরুণ নিজের জানালার কাছে দাঁড়িয়ে আছে। মধুপুর রাজ্যে চারুলতা নিজের জানালার কাছে দাঁড়িয়ে আছে। চারু, আজ সারাদিন তোমার তাঁত বিদ্যালয়ে ছিলাম। তুমি যেভাবে কাজগুলো গুছিয়ে রেখেছো তা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমি সবার সাথে কথা বলেছি, ভ্যাবলা আর ক্যাবলার সাথেও গল্প করেছি। আমি নিজেকে ব্যস্ত রাখার খুব চেষ্টা করেছি চারু, কিন্তু যখনই এই রাতের অন্ধকার নেমে আসে তখন এই বিশাল প্রাসাদ শুধু তোমার শূন্যতাই আমাকে ঘিরে ধরে। তুমি কি এই চাঁদের দিকে তাকিয়ে আমার কথা ভাবছো চারু? আমি জানি তুমি আমাকে ছাড়া শান্তিতে নেই। রাজপুত্র, আমি জানি রাজপুত্র, আজ সারাদিন আমার দেওয়া দায়িত্ব পালন করেছেন আপনি। আমার মন আমাকে সব বলে দেয়। আপনি যে আমাকে এতটা ভালোবাসেন এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনি চাঁদের দিকে তাকিয়ে অকারণে কষ্ট পাচ্ছেন রাজপুত্র। এই দূরত্ব শুধু শরীরের, আমাদের মন তো সবসময় এক হয়ে আছে। বিধাতা আমাদের যে নতুন স্বপ্ন দিয়েছেন, আপনি সেই স্বপ্নের কথা ভাবুন। আমাদের অনাগত সন্তানই চাঁদের মতো সুন্দর আর স্নিগ্ধ হবে। আপনি শান্তিতে ঘুমান রাজপুত্র, আমি সবসময় আপনার পাশেই আছি। অদৃশ্য এক সুতোয় বাঁধা দুটি হৃদয়ের এই নীরব কথোপকথনের মধ্য দিয়ে রাতের বাতাস আরো শান্ত হয়ে আসে। দুই রাজ্যের সীমানা পেরিয়ে ভালোবাসার বিশ্বাসের এক অটুট বন্ধন গল্পটিকে এক মধুর পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।